এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত পাকিস্তানের সম্পর্ক একেবারে আদায় কাঁচকলায়, যেন সম্মুখ সমরে নেমেছে দুই দেশ। আরও একটা ইন্দো পাক যুদ্ধের রণডঙ্কা বাজতে শুরু করে দিয়েছে। এমতো অবস্থায় সন্ত্রাসের আঁতুড়ঘর ভাঙতে ভারত যে এবার কোমর বেঁধে লেগেছে সেটা কিন্তু বেশ বোঝা যাচ্ছে। তবে এবারে কিন্তু আর সার্জিক্যাল স্ট্রাইক কিংবা এয়ার স্ট্রাইক হবে না, এবার কিন্তু আরও বড় ধামাকা হতে চলেছে। আর সেটা কিন্তু এখন জলের মতো পরিষ্কার, কারণ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ভারতের প্রত্যেকটা রাজ্যের নির্দেশিকা এসে গেছে যে প্রত্যেকটা রাজ্যকে মক ড্রিলস করাতে হবে। গোটা ভারতবর্ষ জুড়ে মোট 244টি জায়গায় এই সামরিক মহড়া হবে, যার মধ্যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ থেকে মোট 30টি জায়গা এর মধ্যে আছে। তো চলুন আজকের ভিডিওতে জেনে নেব যে এই মক ড্রিল বিষয়টা আসলে কি, কেনই বা এই মক ড্রিল করানো হয়, আর যুদ্ধকালীন পরিস্থিতিতে এটা কতটা গুরুত্বপূর্ণ, আর আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ থেকে কোন 30টি জায়গা এই মক ড্রিলে অংশ নেবে। নমস্কার, আমি প্রদীপ, অনুভবের সফর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর যারা এখনও আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই মক ড্রিলস বা সামরিক মহড়ার প্রথম শর্ত হলো ওয়ার সাইরেন বা যুদ্ধকালীন সাইরেন। এই যুদ্ধকালীন সাইরেনের সঙ্গে মানুষের পরিচিতি ঘটানোটাই মেইন উদ্দেশ্য, কারণ এই সাইরেন শোনা মাত্রই মানুষ যাতে কুইক রেসপন্স করতে পারে সেজন্য এই ড্রিলটা শেখানো হয়। আর এই সাইরেনের আওয়াজ কিন্তু অ্যাম্বুলেন্সের সাইরেনের আওয়াজের মতো নয়, কারণ অ্যাম্বুলেন্সের সাইরেনের আওয়াজ 100 থেকে 110 ডেসিবেলের মধ্যে থাকে, সেখানে এই যুদ্ধকালীন সাইরেনের আওয়াজ 120 থেকে 140 ডেসিবেলের মধ্যে থাকে, এবং যেটা একটা সাইক্লিক প্যাটার্নে আবর্তিত হয়। ধীরে ধীরে থেকে বৃদ্ধি পায়, তারপর আবার কমে, তারপর আবার বাড়ে। এভাবেই মানুষকে 2 থেকে 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে সমস্ত মানুষকে সতর্ক করে এই যুদ্ধকালীন সাইরেন। এখনও পর্যন্ত ভারতবর্ষে মোট 3বার এই ওয়ার সাইরেন বা যুদ্ধকালীন সাইরেন বাজানো হয়েছিল। সেটা ছিল 1962 সালের ভারত চীন যুদ্ধ, 1965 ভারত পাকিস্তান এবং 1971 ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই ওয়ার সাইরেন বাজানো হয়েছিল। আর দিল্লি, মুম্বাই, কলকাতা এবং অমৃতসরে সেই সময় এই ওয়ার সাইরেন বসানো হয়েছিল। তো এ তো গেল যে এই মিলিটারি মক ড্রিলস বা সামরিক মহড়া আসলে কি। চলুন এবার জেনে নেওয়া যাক যে এটা কেন করা হয়। আসলে পাকিস্তান বা শত্রুপক্ষের কোনো যুদ্ধবিমান যদি ভারতের আকাশসীমায় হঠাৎ করে ঢুকে পড়ে, তবে সেই অঞ্চল বা সেই শহরের আলো পুরোপুরি নিভিয়ে দেওয়া হয় বা ব্ল্যাক আউট করে দেওয়া হয়। এর মাধ্যমে ওই যুদ্ধবিমান যাতে সঠিকভাবে কোনো নিশানা করতে না পারে, এবং সেই সঙ্গে ভারতের গুরুত্বপূর্ণ স্থান যেমন মিলিটারি বেস ক্যাম্প, সেনা ছাউনি ও গুরুত্বপূর্ণ বিল্ডিং সহ ভারতের সাধারণ নাগরিককে নিরাপত্তা সুনিশ্চিত করতে এই ব্ল্যাক আউট করা হয়, এবং এমনভাবে এই গুরুত্বপূর্ণ বিল্ডিংগুলিকে ঢেকে দেওয়া হয় যাতে ওই বিল্ডিংগুলি আসলে স্যাটেলাইট ইমেজেও ধরা না পড়ে। এবং সেই সঙ্গে ভারতের ওই সমস্ত জনগণকে কিভাবে নিরাপত্তা করতে হবে, কারণ ওই ব্ল্যাক আউট হওয়ার 5 থেকে 10 মিনিটের মধ্যে সাধারণ জনগণ যারা জনবহুল অঞ্চলে রয়েছে সেখান থেকে অতি দ্রুত এবং অবশ্যই শান্তিপূর্ণভাবে কিভাবে কাছাকাছি নিরাপদ আশ্রয়স্থল খুঁজে পাবে সেটারই মহড়া দেওয়া হয়। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুসারে ব্ল্যাক আউটের সময় যে যে নিয়ম পালন অত্যাবশ্যক সেগুলি হলো এরকম যে 25 ওয়াটের বেশি আলো কোনোভাবেই জ্বালানো যাবে না। রাস্তায় যদি আলো জ্বলে সেই আলোর অভিমুখ মাটির দিকে থাকতে হবে। বাড়ির বা ফ্ল্যাটের কোনো জানালা থেকে আলো বাইরে যাবে না। কলকারখানা এবং গাড়ির আলোর উপরে কঠোর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে, এবং সেই সঙ্গে বলা হয়েছে যে বাজার ও জনবহুল এলাকার যে বিজ্ঞাপনী হোর্ডিংগুলো আলো দিয়ে দেওয়া থাকে সেই আলো পুরোপুরি বন্ধ করতে হবে। এটা করে আসলে তারা বোঝাতে চাইছে যে যদি শত্রুপক্ষের কোনো যুদ্ধবিমান ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়ে সে যেন কোনোভাবেই তারা নিশানা ঠিকভাবে না করতে পারে। তাই পুরোপুরি ব্ল্যাক আউট বা পুরোপুরি অন্ধকার করে দেওয়ার সিদ্ধান্ত এই মহড়ার মধ্য দিয়ে দেওয়া হবে। এবার চলুন জেনে নেওয়া যাক যে এই মক ড্রিল আসলে কারা করাবে। এরা গোটা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল বাহিনী সহ গোটা মক ড্রিলের দায়িত্ব থাকবে রাজ্য প্রশাসনের। এছাড়া এই মক ড্রিলে অংশগ্রহণ করবে নেহেরু যুব সংগঠন, এনসিসি এবং বিভিন্ন স্কুলের পড়ুয়ারা এইখানে এই মক ড্রিলে অংশগ্রহণ করবে যে কিভাবে 5 থেকে 10 মিনিটের মধ্যে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে জনবহুল এলাকা থেকে কিভাবে দ্রুত এবং শান্তিপূর্ণ উপায়ে সবচেয়ে কাছাকাছি আশ্রয়স্থলে পৌঁছানো যায় তার পদ্ধতি এবং দ্রুত রিয়াকশন করার এই পদ্ধতি এখানে শেখানো হবে। এবারে চলুন জেনে নেওয়া যাক যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের কোথায় কোথায় এই মক ড্রিল বা সামরিক মহড়া হবে। শুরু করা যাক উত্তরবঙ্গ থেকে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, কোচবিহার, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, দিনাহাটা, মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, বীরভূম সহ দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, গ্রেটার কলকাতা সহ মোট 30টি জায়গায় এই মক ড্রিল অনুষ্ঠিত হয়। আসলে কেন্দ্রীয় সরকার ভারতের সাধারণ নাগরিক এবং গুরুত্বপূর্ণ বিল্ডিং সহ গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা সুনিশ্চিত করার উদ্দেশ্যে এই মক ড্রিলটা অনুষ্ঠিত করেছে, যাতে যুদ্ধকালীন পরিস্থিতিতে কোনোভাবেই সাধারণ মানুষ কিংবা ওই গুরুত্বপূর্ণ জায়গাগুলো কোনোভাবে হ্যাম্পার বা ক্ষতিগ্রস্ত না হয়। ইতিমধ্যে গত রবিবার পাঞ্জাবের ফিরোজপুরে রাত 9টা থেকে 9:30 পর্যন্ত পুরোপুরি ব্ল্যাক আউট করে দিয়ে সেখানে ভারতীয় সৈন্যবাহিনী এই মক ড্রিল করেছে বা সামরিক মহড়া দিয়েছে।
এখন আজকে 7ই মে 2025 তারিখে গোটা ভারতের 244টি জায়গায় এরকমভাবে মক ড্রিল বা সামরিক মহড়া চলবে। আসলে এভাবে ভারত সরকার ভারতের সাধারণ নাগরিক সহ গুরুত্বপূর্ণ স্থান, গুরুত্বপূর্ণ বিল্ডিংগুলোকে কীভাবে যুদ্ধকালীন পরিস্থিতিতে সুরক্ষিত করে রাখা যায় তার একটা মহড়া দিচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে চলে আসা একটা প্রথা, যা ভারতে 54 বছর আগে একবার মহড়া দেওয়া হয়েছিল, সেই প্রথা বর্তমান 2025 সালে এসে দাঁড়িয়ে সেটা কতটা যুক্তিযুক্ত বলে মনে হয় সে বিষয়ে যদিও সন্দেহ থাকতেই পারে। কারণ এখন প্রত্যেকটা মিসাইল, প্রত্যেকটা অস্ত্রশস্ত্র জিপিএস সিস্টেম অনুসরণ করেই পাঠানো হয়। তবে এটুকু বলা যেতে পারে যে ভারতের এই বর্তমান জেনারেশন যারা এই যুদ্ধের আওয়াজ বা সাইরেনের আওয়াজ, ওয়ার সাইরেনের আওয়াজ কখনো শোনেনি, তাদের কাছে এটা একটা নিঃসন্দেহে সতর্কের বিষয় হতে যাচ্ছে। পাহলগাম জঙ্গি হামলা 2 সপ্তাহের উপরে হয়ে গেছে। এদিকে বিগত 11 দিন ধরে পাকিস্তান বিনা প্ররোচনায় সীমান্তে সিজফায়ার করে চলেছে। আর এদিকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন যে নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখুন, কারণ দেশ যেটা চায় সেটাই ভারতীয় সেনারা করে দেখাবে। এখন দেখার ভারতীয় সেনা ঠিক কখন, কিভাবে, কি পদক্ষেপ নেয় পাকিস্তানের এই সন্ত্রাসের আঁতুর ঘর ভেঙে দিতে। তো এই মক ড্রিল কতটা গুরুত্বপূর্ণ সেটা আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।